কিন্তু আগামী 6 মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করেই যেতে হবে, তাইলে তারা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয়, তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব, আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব। এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিয়ে এটি করতে হবে এবং জনগণের পাশে আছে এবং আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সেটার মধ্যে সবার কমিটমেন্ট আসতে হবে, সবাই স্বাক্ষর করবেন, সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গড়ব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয় ভিত্তিক এই পর্যালোচনা, যদিও সব মন্ত্রণালয়ে আসে, 6 থেকে 7টি মোটা দাগে মন্ত্রণালয়ের কথা এখানে এসছে। আসলে হওয়া উচিত ছিল সরকারের পর্যালোচনা, এবং ঘুরে ফিরে আসলে আলোচকরা বা প্যানেলিস্টরা সেই কথাগুলি বলেছেন। মোটা দাগে সরকারের পর্যালোচনা করেছেন, সরকারের সফলতা ব্যর্থতা বিভিন্ন বিষয় বিশ্লেষণ এখানে এসছে, এবং এটাই হওয়া উচিত। মন্ত্রণালয় তো বিচ্ছিন্ন কোনো কিছু নয়, একটি সরকার তার অর্গানগুলো থাকবে। সম্ভবত আমাদের 58টি মন্ত্রণালয় আছে, আর 300-এর অধিক বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলো আছে। এই সব মিলিয়ে হচ্ছে সরকার, এটা বিপুল বিস্তৃত একটি সরকার। দেশ ছোট হলেও মানুষ আমরা অনেক বেশি, আমাদের সরকারের বিস্তৃতি অনেক বেশি। এই হিসেবে এই মন্ত্রণালয়ে যে বিষয়গুলো আসছে, আমি মোটা দাগে এটা বলতে চাই যে এখানে মূল যে কথা, যারা এই দায়িত্বটি নিয়েছেন, জাতির একটি ক্রান্তি লগ্নে তারা দায়িত্ব নিয়েছেন, যথেষ্ট অ্যাক্টিভ এবং বলা যায় যে তারা এনার্জেটিক। আমি দেখিনি তাদেরকে, অনেকটা রিল্যাক্স মোডেই কাজ করেছেন। ব্যতিক্রম তো অবশ্যই ছিলেন। এখানে উচিত ছিল যে আমরা একটি স্বাভাবিক পরিবর্তনের মধ্যে এখানে আসিনি, একটি অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। যুগের মতো প্রায় ফেসিবাদের পতন হয়েছে, এবং এই ধরনের একটি অস্থির সময়, অনিশ্চিত একটি সময় এবং বিরাট প্রত্যাশার সামনে সেখানে যে ধরনের অ্যাক্টিভলি দায়িত্ব পালন করা উচিত ছিল, আমি মনে করি যে সবার মধ্যে এটা আমরা দেখতে পাইনি। হলে আমরা আরো ভালো রেজাল্ট পেতাম, এই 1 বছরে আরো অনেক বেশি আমাদের অর্জন হতো গিয়ে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির বিষয়ে তো আমাদের এই বৈষম্য দুর্নীতির বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল, এবং আমরা এই সফলতা অর্জন করেছি, একটি পরিবর্তন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই দিক থেকে আমার মনে হয়েছে যে সরকারের মন্ত্রণালয়গুলো এই ক্ষেত্রে যে দায়িত্ব পালন করেছে সেগুলি তারা পারেননি। কঠোর হাতে উচিত ছিল, এটা জনপ্রত্যাশাও ছিল, এটা সবার প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণের দিক থেকে তারা এই ক্ষেত্রে তাদের অর্জনটা আমার কাছে খুব ভালো মনে হয়নি। আমাদের একটি ক্ষেত্রেই যদি আমরা দৃষ্টি দিই, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। আমরা তো একদম জিরো করাপশনে আসতে পারবো না, কিন্তু এটাকে একদম মিনিমামে নিয়ে আসতে হবে। এটা আনাই হচ্ছে সরকারের মুখ্য দায়িত্ব। তাহলে আমাদের অগ্রগতি, আমাদের অর্জন অনেক বেশি হবে। এক্ষেত্রে তাদের যথেষ্ট সীমাবদ্ধতা ছিল আমি মনে করি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিচারের বিষয়, আহত যারা আছে তাদের বিচারের বিষয়টি ছিল, তাদের পুনর্বাসনের বিষয় ছিল। সেক্ষেত্রে খুব ভালো অগ্রগতি আমরা দেখিনি। এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো হয়েছে, সে সমস্ত সংস্কারে একটা বিরাট অংশেই অক্ষমত্ব হয়নি। এটি একটি আমার কাছে মনে হচ্ছে খুব রেড সিগন্যাল, এটা একটা ভালো দিক নয়, এটা হওয়া উচিত আমাদের সামনের দিনগুলোর জন্য। এর পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী নির্বাচন। এই নির্বাচনের জন্য জুলাই সনদ, এই টোটাল আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত আমাদের আরেকটি, সেটা হচ্ছে জুলাই সনদ। এই সনদটি ঘোষণা দিয়েছেন, কিন্তু এই সনদ নিয়ে কথা আসছে এই কারণেই যে এই সনদটি একটি জাস্ট ঘোষণাই মনে হচ্ছে। এটাকে ইমপ্লিমেন্টেশন, তার প্রয়োগটা কখন হবে বলা হচ্ছে আগামী সরকার এসে সেটা করবে। প্রথম বলেছিলেন 2 বছর, পরে এখান থেকে সরে আসছেন। এর আগে আমাদেরকে যখন প্রস্তাব দেন তখন বলেছেন যে এটা জুলাই 5 আগস্ট 2024 থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, কিন্তু এখান থেকে সরে আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? আমাদের এত সংস্কার, এত কার্যক্রম, এত কষ্ট, এত বেদনা, এত শহীদ, এত রক্ত, এই সব কিছুর বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সনদ পাই, তাহলে এটা দিয়ে আসলে কোনো রেজাল্ট আসবে না। এটাই আলোচকরা এখানে নিয়ে এসেছেন। আমি মনে করেছি এই কথাটাই সঠিক, যে এখানে অবশ্যই আমাদেরকে এর একটি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন গিয়ে। আমি মনে করি সব ভালো তার শেষ ভালো চান। এই সরকারের দীর্ঘ 1 বছরের যে
অর্জন আছে, সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, অনেক প্রত্যাশা তারা পূরণ করতে পারেননি, কিন্তু আগামী 6 মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করেই যেতে হবে। তাইলে তারা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয়, তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব, আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব। এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিতে করতে হবে, এবং জনগণ এর পাশে আছে এবং আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সেটার মধ্যে সবার কমিটমেন্ট আসতে হবে, সবাই স্বাক্ষর করবেন, সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গড়ব ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ওনাদের মধ্যে যেটা বললেন যে সরকারের মধ্যে একটা রিল্যাক্স মুড আসছে, এখন সামনে নির্বাচন, আমাদের সামনে শুধু নির্বাচন। হ্যাঁ, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচনটা যাতে সাস্টেইনেবল হয়, এই জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হয়। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ যা করা সবকিছু করতে হবে। নির্বাচন কমিশন তার সক্ষমতা বৃদ্ধি, সরকারের সক্ষমতা বৃদ্ধি, কালো টাকা, মাসলম্যান, এই সব কিছুকে শক্ত এবং কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এই সবগুলোই সম্ভব জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এটাকে কার্যকর করা। আমি আজকের এই আলোচনা থেকে আমি এইটাই বলতে চাই যে সরকারের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে যে তারা এই দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো তারা থাকবেন, এখন পর্যন্ত যে সময়টি আছে, এটি তাদের সবচেয়ে বড় অর্জন হবে। বাকি অর্জনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও সব কভার হয়ে যাবে যদি আমরা আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এই যে দীর্ঘ রক্তাক্ত পথ আমরা পেরিয়ে এসেছি, আমাদের যে প্রায় 1,500 মতো শহীদ হয়েছেন, প্রায় 30,000 মতো আহত হয়েছেন, যারা এখনো বিছানায় কাতরাচ্ছেন, আমরা তাদের প্রতি দায়িত্বশীলতার প্রমাণ রাখতে পারবো যদি এই সরকার এই কাজটিকে সফলভাবে সার্থকভাবে করতে পারে। আমি সে আহ্বান জানিয়ে, এবং যেহেতু সময় খুবই কম, আমি আর সবাইকে অ্যাড্রেসও করিনি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে, আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্নের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে, এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান, সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা,
শুধু গতানুগতিক ধারা আমি বলবো না, গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও, তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তন রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।